আসসালামু আলাইকুম। গত দিনের পরে আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হতে পেরে আনন্দিত। আমি অল্প কথা কিছু বলবো আজকে, কিন্তু প্রকৃতপক্ষে আমার আপনাদের সামনে এসে কথা বলার একটা উদ্দেশ্য আছে। যদি রাজনৈতিক কথা কিছু না বললে নয়, কিন্তু প্রকৃতপক্ষে আমার আলটিমেট লক্ষ্য হলো এই দেশটাকে কীভাবে উপরের দিকে উঠিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা আসলে আজকে 54টা বছর হলো চেষ্টা করছি, কিন্তু কত চেষ্টা করছি, কতটুকু চেষ্টা করছি, তার ফলপ্রসূতা কতটুকু এসেছে এটা আপনারাই ভালো জানেন এবং সামনে দেখতে পাচ্ছেন। আপনারা সেটা নিজের চোখে দেখেছেন। এখন আমরা কিভাবে ভবিষ্যতে যেতে পারি এবং এই দেশটাকে আজ হোক আর কাল হোক একটা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত দেশ হিসাবে, সুশিক্ষিত জাতি হিসাবে দাঁড় করাতে গেলে আমাদের অনেক ত্যাগ, অনেক ভাবনা চিন্তা, অনেক দূরদর্শিতার প্রয়োজনীয়তা রয়ে গেছে। এইটা নিয়ে আমরা অনেকে ভাবছি, আবার অনেকে ভাবছি না। এইটাই হচ্ছে আমাদের মেন সমস্যা। তো আমি মাঝে মধ্যে আপনাদের এইসব বিষয় নিয়ে কথা বলবো। তার ভিতর কিছু কিছু রাজনৈতিক কথাও থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের উদ্দেশ্য হলো রাজনীতি নয়, দেশটার উন্নতি। রাজনীতি নিয়ে যেহেতু কথা বলছি, মূলত আজ বেশ কিছুদিন থেকে দেখছি আমরা আমাদের দেশের অনেক কিছু পরিবর্তনের জন্য সংবিধান পরিবর্তন করছি, বিভিন্ন বিষয় পরিবর্তন করছি। এই নিয়ে আমরা বিভিন্ন লেখালেখিও করেছি, কিন্তু এটাকে আমরা বলছি সংবিধান বা অন্যান্য কিছু সংস্কার। আমার মনে হয় এ দেশের মূল সমস্যাটা হলো রাজনৈতিক সমস্যা। রাজনীতিকে আগে সংস্কার করতে যতটা তাড়াতাড়ি আমরা পারবো, যত সুন্দরভাবে তৈরি করতে পারবো, রাজনীতি সংস্কার করতে পারবো, এ দেশ তত সামনের দিকে এগিয়ে যাবে। এই রাজনীতিকে সংস্কার না করে অন্যান্য আশপাশ যতই আমরা সংস্কার করার চেষ্টা করি, এটাকে আমরা শব্দটা উচ্চারণ করি এভাবে যে ড্যান্সিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ক, মূল কাজটা বাদ রেখে কাজের চারপাশে নাচানাচি করা। এবং আমি মনে করি যদি এই রাজনীতিটাকে আমরা সংস্কার করতে পারি এবং পরিশুদ্ধ করতে পারি, তাহলেই কেবল এ দেশের উন্নতি সম্ভব। আর নইলে যত কিছুই করি না কেন, সব কিছুই সময়ের আবর্তে ওই যাহা পূর্বং তাহাই পরং হতে বাধ্য। তার কারণ আমরা লক্ষ্য করছি, দেখুন এই রাজনীতিবিদরা হলো আমাদের সমাজে মিশে আছে। রাজনীতিবিদরা কিন্তু সমাজেরই একটা অংশ, এবং সমাজ নষ্ট হয়ে গেছে, সমাজের মূল্যবোধ তলানিতে ঠেকেছে। এই যে সামাজিক মূল্যবোধ তলানিতে ঠেকেছে, এই সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের মূলেও কিন্তু রাজনীতিবিদরা। তাদের বিভিন্ন বিকৃত চিন্তাধারা আজকে 54টা বছর ধরে আমরা নিজ চোখে দেখছি এবং প্রমাণিত হয়ে গেছে। এটা কোনো রিসার্চ করে প্রমাণ করার আর দরকার নাই। এই কথা বললে হয়তো অনেকে অসন্তুষ্ট হবে, কিন্তু সত্য কথাই বলার সময় এসেছে, তাই বলছি। আমার মনে হয় আমরা রাজনীতিকে তার অবক্ষয় থেকে রোধ যদি করতে পারি, তাহলে এসে ছাত্র জনতার শত বা হাজার হাজার প্রাণের বিনিময়ে অর্জিত 24-এর বিজয় আমাদের সার্থকতা বয়ে নিয়ে আসবে। আর যদি তা না করতে পারি, তাহলে যতই আমরা রক্ত দিই না কেন, প্রাণ ত্যাগ করি না কেন, এর ফল খুব একটা ভালো হবে বলে আমার মতো একজন সাধারণ শিক্ষকের বলাটা উচিত হবে না। নিশ্চিতভাবে বলা যায় যে এর ফল খুব একটা ভালো হবে না। এখন রাজনীতিকে সংশোধন করার পথ দুটো আছে। একটা হলো বিভিন্ন নিয়মকানুন তো আমরা পরিবর্তন করছি,
এখানে রাজনীতিকে পরিবর্তন করার জন্য যেসব নিয়মকানুনগুলো আমাদের জন্য পরিবর্তন করার প্রয়োজন সেগুলো করতে হবে। তাদেরকে আমি বলছি না যে তারা আমাদের কেউ না, তারা আমাদের ভাই, আমাদেরই কেউ না কেউ সেখানে আছে, সবাই পরিচিত জন। কিন্তু তার মধ্যে আমরা যদি দেখি এটা আনুমানিক 70 থেকে 80% লোক হলো তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যের জন্য রাজনীতিতে এসেছেন তারা প্রকৃতপক্ষে জনসেবা, দেশ সেবা করতে আসেননি। এটা কিন্তু আমরা বললাম যে এটা আমাদের এক্সপেরিমেন্টাল রিসার্চ বলা যেতে পারে। প্রত্যেকে আমরা দেখছি চোখ দিয়ে, প্রত্যেকে আমরা পত্রিকা পড়ছি প্রতিদিন এবং আমরা এই সংবাদগুলো পাচ্ছি। তা আমরা কি করতে পারি এখন? আমাদের যারা সংস্কার করছেন তাদেরকে রিকোয়েস্ট করতে পারি যে দেশের রাজনীতিকে কিভাবে সুস্থ পথে পরিচালিত করা যায় এই বুদ্ধি তারা করবেন এবং সেই মতো ভেবে সেখানে নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন নিয়ে আসবেন। এবং রাজনীতিতে যদি ভালো লোক আসে, ক্রমশ ভালো লোক আসবে, যেই দেখবেন যে রাজনীতির যে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, এই দুর্গন্ধ যেই চলে যাবে তখনই দেখবেন যে সমাজে যারা এখন কোটরের পেশার মতো মুখ লুকিয়ে নিজেকে আত্মরক্ষায় ব্যস্ত, এই ভালো ভালো লোকগুলো আমাদের সমাজে থেকে তখন এই রাজনীতিতে আসবে। আর আসলো মানে আমাদের সার্থকতা ত্বরান্বিত হলো। তার কারণ একটা জিনিস আমি বিশ্বাস করি, এটা অনেকে বিশ্বাস করবে কিনা আমি জানি না, এদেশের অনেক ইকোনমিস্ট আছে, নামকরা লোক আছে, আমার মতো একজন সামান্য শিক্ষক, আমরা বিশ্বাস করি হলো উন্নতি মানেই হলো একটা নির্দিষ্ট দেশের জনগোষ্ঠী যারা আছে তাদের মানসিকতার উন্নয়ন। রাজনীতিবিদরা যেহেতু আমাদেরই একটা অংশ, তাদেরও যদি মানসিকতার উন্নয়ন হয়, তারা যদি রাজনীতিতে এসে দেশের উন্নতিতে ভালো কাজ করে, তাহলে কেবল এ দেশটা ভালো হয়ে যাবে। আর যদি আমরা সেদিকে না ভেবে যদি এমন করে ভাবি যে না, আমি এখন সুযোগ পেয়েছি, আমি আমার কাজ করে চলে যাব, আর একটা দল আসলো, তারা তাদের কাজ করে চলে গেল, একের সাথে অন্যের সম্পর্ক ভালো না, কাদা ছোড়াছুড়ি করলাম, তাহলে কিন্তু দেশের উন্নতি কোনোদিনই হবে না, এটা নিশ্চিত করে বলা যায়। সেক্ষেত্রে যেহেতু উন্নতি মানে আমি বলছি যে জনগোষ্ঠীর মানসিকতার উন্নয়ন, এবং রাজনীতি যে করেন, যারা রাজনীতি করেন, আমরা রাজনীতিবিদ বলি বা রাজনীতিক বলি, তারা হলো এই জনগোষ্ঠীরই একটা অংশ। তো তাদেরকে ভালো পথে কিভাবে আনা যায়, আইনের মাধ্যমে যদি নিয়ে আসা যায়, তাহলে নিশ্চিতভাবে জানুন যে অন্যান্য বিভিন্ন সরকারি সেক্টরে যে দুর্নীতি আছে তার প্রায় 60% বন্ধ হয়ে যাবে। কেন যাবে? এর মূলে আছে রাজনীতিবিদ। এবং রাজনীতিবিদের এই দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, তাহলে সমাজের বিভিন্ন স্তরে তারা ছড়িয়ে আছে, বিভিন্ন পর্যায়ে তারা অর্থ উপার্জন করছে, পকেট ভারী করছে, এবং সাধারণ মানুষের মধ্যে আয় বৈষম্য ব্যাপকভাবে বেড়ে গেছে। এটা ক্রমশ কমে আসবে এবং তাদেরকে সেবা দিতে হবে সাধারণ মানুষকে। এটা গেল এক, যে তাদেরকে আইন দিয়ে পরিবর্তন করে নিয়ে আসতে হবে। আর 2 নম্বর যে পথটা আছে, এর পাশাপাশি সেটা চলবে, এটাকে আমরা বলতে পারি যে হলো পাশাপাশি চলাকে কি বলতে পারি আমরা বলতে পারি মানে দুটোই একই সাথে চলবে। সেটা হলো শিক্ষার উন্নয়ন করতে হবে। দীর্ঘ 54 বছরে আমরা দেখছি শিক্ষা ক্রমশ নামতে 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 মানটা এমনই পর্যায়ে নিচে গেছে যে আজকাল আপনি পিয়নের জন্য দরখাস্ত চান, ডিগ্রি পাস, মাস্টার ডিগ্রি পাস পিয়ন পাবেন যারা ভালো লেখাপড়া করতে পারে না। একদিন একটা সেমিনারে কথা বলছি, বুয়েটের একজন শিক্ষক উঠে দাঁড়িয়ে বললেন, না না, আমরা তো খুব ভালো ছাত্র পাচ্ছি।
আমাদের যে ছাত্র সমাজ যারা শিক্ষার্থী তাদের ভিতরে 1% বা 2% ভালো হলে এটাকে ভালো বলে লাভ নাই, এটা ব্যতিক্রম, এটা আউটলায়ার। আমাদেরকে যতগুলো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের শিক্ষা পদ্ধতির উন্নতি করতে হবে। শিক্ষা পদ্ধতি বলবো না, শিক্ষা পদ্ধতি একটা অংশ, শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে। আবার আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, শিক্ষা ব্যবস্থা কিন্তু উন্নত করতে গেলে প্রাতিষ্ঠানিক শিক্ষা, যে সমাজের সামাজিক শিক্ষা উন্নত না, আমরা যত চেষ্টাই করি না কেন প্রাতিষ্ঠানিক শিক্ষার উন্নতি করতে পারবো না, হবে না। তার কারণ প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে তারা সমাজে যাচ্ছে, আবার সমাজের ওই কলুষিত পরিবেশে তারা জড়িয়ে যাচ্ছে। আমাদেরকে কি করতে হবে? প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং সামাজিক শিক্ষা ব্যবস্থা দুটোকেই পরিবর্তন করে ফেলতে হবে। এবং এটারও মডেল আছে, এটার বিভিন্ন পথ আছে, পাথেয় আছে। এবং এই শিক্ষা পদ্ধতি, আমাদের সামাজিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পদ্ধতি, এটাই যে অমুক দেশ থেকে শিক্ষা পদ্ধতি হাওলাত করে নিয়ে আসলাম, কাট অ্যান্ড পেস্ট করে এখানে হুবহু বসিয়ে দিলাম, এইটা কিন্তু করলে চলবে না। এটা আমাদের বাংলাদেশিদের উপযোগী করে, বাংলাদেশিদের উপযোগী করে, যাতে একটা শিক্ষা ব্যবস্থা সেটা সামাজিক এবং প্রাতিষ্ঠানিক দাঁড় করানো যায়, তাদের দিকটা ভেবে এদেশে ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে দেখবেন যে এ দেশটা আস্তে আস্তে, একটু সময় লাগবে কিন্তু দাঁড় করানোটা কঠিন। আগে ট্রেনটাকে ট্র্যাকে, লাইনের উপর নিচে দাঁড় করাতে হবে, তখন ধাক্কা দিলে দেখবেন সামনের দিকে আস্তে আস্তে চলে আসছে। চলে যাবে কত দূর? আপনার যত দূর নিয়ে যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত ট্র্যাকে না দাঁড় করাতে পারেন সিস্টেমেটাইজ করে, ততক্ষণ কিন্তু আমরা আশা করতে পারি না যে এদেশ উন্নত হবে। তাহলে আমরা কি দেখলাম এখানে? আরেকবার বলি, আমি যেহেতু শিক্ষক মানুষ, একই কথা ঘুরি ঘুরি বলার অভ্যাস, সেটা বলি। একটা হলো রাজনীতিবিদদেরকে এই যে সংস্কারের মাধ্যমে আইন সৃষ্টি করে তাদেরকে কন্ট্রোল করতে হবে, এবং সেই আইনটা হতে হবে হলো সংবিধানে লিখিত, কোড অফ এথিক্স থাকবে, এবং সেটা কন্ট্রোলিং সিস্টেম দাঁড় করিয়ে তাদেরকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোলটা করতে পারলেই আমরা দেখবেন যে রাজনীতিবিদরা কন্ট্রোলড হবে। যারা দেখবে যে এখানে সুবিধা করতে পারছি না, তারা দেখবেন রাজনীতি ছেড়ে চলে যাচ্ছে। রাজনীতি এখন উপাদেয় ব্যবসা হয়েছে, লাভজনক ব্যবসা, এই ব্যবসা ছেড়ে তারা চলে যাবে, জায়গা কিন্তু ফাঁকা থাকবে না। যে খারাপ লোকগুলো চলে যাবে, তখনই দেখবেন এদেশেই অসংখ্য, কয়জনের কথা বলবো, হাজার হাজার না, লক্ষ লক্ষ ভালো ভালো সুশিক্ষিত লোক আছে, আমার চোখে দেখা, এতদিন ধরে দেখছি, কিন্তু তারা কিন্তু বাইরে বেরোচ্ছে না। তারা তখন এগিয়ে আসবে রাজনীতিতে। রাজনীতিটা যদি আদর্শের রাজনীতি হয়, রাজনীতি যদি জনসাধারণের দেশের মুক্তির জন্য, কল্যাণের জন্য, মানব কল্যাণে যদি হয়, যদি আমরা ওয়েলফেয়ার স্টেট গঠন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই বিষয়টা দেখতে হবে। এটা গেল এক। আর 2 নম্বর হলো যে আমাদের শিক্ষার উন্নতি করতে হবে। এই শিক্ষার উন্নতি বলতে শুধু আমি প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বোঝাচ্ছি না, প্রাতিষ্ঠানিক এবং সামাজিক শিক্ষা দুটোরই মডেল পুরা চেঞ্জ করে ফেলতে হবে, আমূল পরিবর্তন করে ফেলতে হবে। এটা আমাদের সাহিত্যের ভাষায় বলতে গেলে খোল নলছে বদল করে ফেলতে হবে। এটার বহু পথ আছে, মডেল আছে, ব্যবস্থা আছে, এগুলা করা সম্ভব। রাজনীতিবিদরা যেহেতু সমাজ থেকে আসছে, সমাজ যদি বদল আমরা করে ফেলতে পারি, সমাজ যদি সংস্কার করে ফেলতে পারি দেশের উপযোগী করে, তাহলে দেখবেন যে দেশটা আজ হোক আর কাল হোক ভালো হয়ে যাবে। নইলে কেবল 54 বছর গেছে তো, আমি যখন তরুণ মানে কিশোর, তখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। আমার জীবনে দেখুন শেষ হয়ে গেল দেখতে দেখতে, আশার বাণী শুনতে শুনতে, কিন্তু আমার আজকে এক পা কবরে চলে গেছে। অর্থাৎ আমি আর উন্নয়ন দেখে যেতে পারবো না। উন্নয়ন যেটা বলছি, ওই যে একটু আগে বললাম যে উন্নয়ন মানে আসলে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন আমি বুঝি না। ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন যদি আমরা করলে বড় করে দেখি, তাহলে ওই যে পারমাণবিক কোথায় আমরা একটা প্রজেক্ট করছি, সেখানে একটা বালিশ নিচ থেকে লিফটে করে
8 তলে উঠাতে হবে 850 টাকা খরচ হচ্ছে। যতগুলো সরকারি হাসপাতাল আছে দেখবেন 5 কোটি 10 কোটি টাকার যন্ত্রপাতি কিনা, সরকারি টাকায় কেনা। যে ব্যবহার করতে যাবেন দেখবেন যে এটা নষ্ট। এই নষ্টেরও কিন্তু কারণ আছে। আজকে সময় অল্প, এত কথা বলছি না, কিন্তু এর নষ্টেরও কারণ আছে। এই কথাগুলো আমি নিয়ে বিনিয়ে বহুভাবে বহু পত্রিকায় দীর্ঘদিন ধরে লিখে আসছি, কিন্তু অনেকে সেটাকে গুরুত্ব দিচ্ছে না। কে গুরুত্ব দিবে না? এই দুর্নীতি বন্ধ হলে যাদের অসুবিধা হবে। আর কারা গুরুত্ব দিবে? যারা দেশের উন্নতি চাবে, ওয়েলফেয়ার স্টেট চাবে, তারা কিন্তু গুরুত্ব দেবে। আমি যত ক্ষুদ্র মানুষ হই না কেন, যদি কথাটা কাজের হয় তাহলে আপনারা সবাই গুরুত্ব দিবেন। সেদিকটা আমাদেরকে ভাবতে হবে। তাহলে আমরা আজকের মতো সংক্ষিপ্তভাবে এই কথাই আমরা কনক্লুড করতে চাচ্ছি যে আমাদের সামাজিক এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার, শিক্ষা পদ্ধতি বলে কোনো কথা না, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। সে মডেল অনেকেই করতে পারবে, আমিও পারবো, যেহেতু আমরা এই নিয়ে গবেষণা করছি। তবে এইটা ছাড়া আমাদের দেশের উন্নতি, আমাদের এখানে এই যারা ধরুন এখন সংস্কার করছে, অসংখ্য জনশক্তি এর পিছনে কাজ করছে, রাত নিয়ে দিন নিয়ে খাটছেন, কাজ করছেন, কিন্তু ফল যদি তেমন আমাদের প্রত্যাশিত না হয় তখন কি হবে? আমরা সামাজিক শিক্ষা, সমাজ সংস্কার এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি, কিন্তু সেটা পরিবর্তন করতে গেলে পরিবর্তনের মতো পরিবর্তন হতে হবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করি। আমি নতুন ভিডিও নিয়ে অতি তাড়াতাড়ি আবার আপনাদের সামনে হাজির হব, এবং কিছু কাজের কথা বলতে হবে, যে কথাগুলো যদি আমরা এগিয়ে নিতে চাই দেশকে, সেটাকে ভালোভাবে নিতে হবে এবং সেটাকে মূল কথা ইমপ্লিমেন্ট করতে হবে। আর আমাদের মধ্যে মতদ্বৈততা সৃষ্টি হবে, দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। কেন হবে জানেন? হাম্বিও কাঁঠাল খাইয়া থুম্বিও কাঁঠাল খাইয়া। আমি আপনার সাথে একমত হব না, আপনি আমার সাথে একমত হবেন না। আমারটা আমি খেয়ে চলে যাব, আপনি তারপরে খাবেন। কিন্তু আমরা যদি মতৈক্যে পৌঁছতে পারি একটা বিষয়ে, যেটা আমি দেখেছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে 18 না 19 দফা কর্মসূচি দিলেন, দিয়ে উনি ওনার রাজনীতি শুরু করলেন। এরকম যতগুলো দল আছে তারা একসাথে হবে, হয়ে এক জায়গায় আসবে, একটা মঞ্চে আসবে, এসে বলবে যে না, এই 5টা বা 10টা ক্ষেত্রে আমরা একমত, যে শিক্ষার উন্নতি করব, না আমরা সমাজের উন্নতি করব, না আমরা ওয়েলফেয়ার স্টেট চাই, এই কাজ চাই। বেশি লম্বা করে লাভ নাই, 5, 10, 15, 20টার মধ্যে রাখলে ভালো হয়। এরম একমত হয়ে আমরা যদি সেই দিকটাই এগিয়ে যাব, অনেক ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে, কিন্তু সেগুলোকে বিবেচনায় না এনে যদি এগিয়ে যেতে পারি, ইনশাল্লাহ আমরা আজ হোক আর কাল হোক সাকসেসফুল হব, এ সম্বন্ধে আমি নিশ্চিত। তো সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকুন। আমি যতক্ষণ বেঁচে আছি কিছু কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং আমি আশা করি আপনারা সবাই আমার কথাগুলো যত খারাপই লাগুক না কেন শুনবেন, এবং সেটা যদি কাজে লাগাতে পারেন কাজে লাগান, দেখুন কাজ হয় কি হয় না। তো সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।